যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে সুখ প্রস্তাব আনতে হতো। আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। এটা আরো সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি হাউসকে অবগত করছি, গত 24 তারিখ শুক্রবার আমি আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5 আমি আমার সাংগঠনিক কাজে সামাজিক কাজে এলাকায় যাই। কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম। ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি মানুষের খোঁজখবর নিলাম। ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনের সেখানে নামাজের জায়গা, সেখানে নামাজ পড়তে যাই আমার লোকজন সহ। এই মুহূর্তে বিএনপির কিছু লোক যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপরে হামলা চালায়। আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে। এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার উপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে সুখ প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। মাননীয় স্পিকার, এইভাবে আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কি অপরাধে আপনার উপর হামলা করা হলো। আমি অপরাধটা বলতে পারি নাই। মাননীয় সদস্য, আপনার কথা শুনলাম, এখন আপনি আমার কথাটা অনুগ্রহ করে শুনেন। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। মাননীয় স্পিকার, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সরাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। আচ্ছা, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামি যাতে গ্রেফতার হয় তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আপনার কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের উপরে হামলা, এটি কখনোই। আচ্ছা, মাননীয় কে বলবেন? মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এবং জানাতে চাই যে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং 2 জন অলরেডি গ্রেফতার হয়েছে। 9 জন গ্রেফতার হয়েছে এবং এটা আরো সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পুরো সংসদ এই বিষয়ে একমত। আপনার এই বিষয়ে যাতে কঠিন ব্যবস্থা নেওয়া হয়, যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বলেছেন। আপনি ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। গত কয়েকদিন আগে অনলাইন মিডিয়াতে একটি রিপোর্ট এসেছে যার মুদ্রা কথা সরকার 2 লক্ষ টন ডিজেল আমদানি করছেন বিনা টেন্ডারে। এটার ব্যাপারে সিরিয়াস প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমি ব্রিটেনে যেই ল ফার্মে ল চেম্বারে ব্যারিস্টার হিসাবে প্র্যাকটিস করতাম, আমার এক কলিগকে নাকি এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার প্রথম যে বিষয়টা আমি বলতে চাই
এটি সম্পূর্ণ মিথ্যা একটি অপবাদ। আমার চেম্বারের কোনো কলিগ এক্ষেত্রে কোনো টেন্ডারে অংশগ্রহণ করেছেন কিংবা পেয়েছেন এরকম কিছু আমি পাইনি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এটার বিষয়ে যে অপপ্রচার চলছে, এই ব্যাপারে মাননীয় জ্বালানি মন্ত্রী যিনি আছেন তার একটু সুস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে। 2 লক্ষ টন জ্বালানি তেল কিভাবে আমদানি হলো, কোনো এক্ষেত্রে কোনো যেই স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে কিনা এই বিষয়টি জানানো দরকার, যাতে জানতে চায়। 3 নম্বর যে বিষয়টি, মাননীয় জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন আমার এলাকার ব্যাপারে। তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকা সাথিয়া, সেখানকার নাকি এক জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে, তাকে সেখান থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমার যেটা বক্তব্য, সে যে রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আরও 7-8টি জায়গা থেকে তেল উদ্ধার করার কথা বলা হয়েছে, কিন্তু যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের কারো পরিচয় সেখানে বলা হয়নি। শুধুমাত্র সাথিয়ার কথা বলা হয়েছে, সেখানে নাকি জামাতের কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাননীয় স্পিকার আমি খোঁজ খবর নিয়েছি। যার কথা বলা হচ্ছে জনাব আলাউদ্দিন, আমার সাথিয়া নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেই জনাব আলাউদ্দিন জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দর, কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কেউ নন, জামাত ইসলামের তিনি সদস্যও নন। যেটা হয়েছিল সেখানে তিনি তেল ব্যবসা করেন। তিনি 2 ড্রাম তেল নিয়ে এসেছিলেন, 200 খুব সম্ভব 465 লিটার তেল তিনি নিয়ে এসেছিলেন। সেটা যখন উদ্ধার করা হয়, স্থানীয় লোকজন তখন বাধা দেয় এবং বলে যে এই তেল আমাদের জন্য আনা হয়েছে, একটু অপেক্ষা করেন, জামাতের যিনি আমির আছেন তিনি আসবেন, তখন এটা ফয়সালা হবে। জামাতের আমির সেখানে জানও নাই, এ ব্যাপারে তিনি কোনোভাবে অবহিতও নয়। কিন্তু যেহেতু জামাতের আমিরের নামের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, উপজেলা জামাতের আমির, সেজন্য রিপোর্ট করা হয়েছে তিনি জামাতের সংশ্লিষ্ট কেউ, জামাত নেতা। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য, যারা এর সাথে জড়িত আছে, এটা ইনক্লুডিং যদি আমাদের সম্মানিত বিরোধী দলের নেতাও হন, তার এলাকার লোক হয় কিংবা আমাদের যারা কেউ হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবার বিচার হওয়া উচিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের সংগঠনের সাথে আর কেউ এই ব্যাপারে ছিল না। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার, সংবাদপত্রের রিপোর্টের উপরে কিংবা হিয়ার্সের উপরে অমুকে অমুক কথা বলেছে, এসবের উপরে সংসদে কোনো পয়েন্ট অফ অর্ডার গৃহীত হবে না, এটা নিয়ে আলোচনাও হবে না। জরুরি কিছু থাকলে আপনার সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। স্পেসিফিক 2-1টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার স্কোপ নাই। আমি দিনের কার্যসূচিতে ফিরে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বলুন, এই বিষয়ের উপরে বলেন না, অন্য কিছু বলেন। যে এই বিষয়ের উপরে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি আগেও আরেকদিন বলেছেন যে সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। দ্যাট ওয়াজ রিয়েলিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওটা কি পয়েন্ট অফ অর্ডার ছিল? উনি কি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলেন? না, উনি 300 বিধিতে একটা বিবৃতি দিয়েছেন। 300 বিধিতে মন্ত্রীরা যে কোনো সময় বিবৃতি দিতে পারেন। উনি ইট ইজ দেয়ার প্রিভিলেজ। পত্রিকাকেই রেফার করে কথা বলেছেন। আচ্ছা, এটা তাদের প্রিভিলেজ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি যেখানে আপত্তি, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। শুধু একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদের যিনি সম্মানিত নেতা রয়েছেন তার কৌশলী দৃষ্টিভঙ্গি, দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা প্রয়োজন। এখানে মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, আপনিও জানেন, মাননীয় বিরোধী দলের নেতার একটা ভূমিকা ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী
সংসদ নির্বাচনের আগেই একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এবং একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে যদি আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্য? বিলে তো আর নাম মেনশন করা যাবে না। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো, দলের নেতারা এই সংসদের বাইরে যা কিছু কথা বলেন, সেটা রাজনীতির ব্যাপার। যখন আইনের প্রশ্ন আসবে, মাননীয় স্পিকার, বিলটা উত্থাপন করেন পাবলিক পলিসি হিসেবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো, তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন, সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। আমরা পার্লামেন্টের প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন, এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে ওনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। মাননীয় স্পিকার, নেভারদিলেস ওনারা যেহেতু তুলেছেন, মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে ওনার নামটাও যদি এর সাথে সংযুক্ত হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, আমাদের এটা স্বাভাবিক কথা, আমরা সবাই চলি, সংবিধান আমাদেরকে সেই রাইট দিয়েছে। কুমিল্লা কালকে আমি ছিলাম, কালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন সরকারি কর্মকর্তা কাস্টমের নবী দেখার মতো তাকে সরকারি ডিউটি পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরাও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে, কিন্তু একটি ভুল বোধ হয়ে গেছে। সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্রে পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে, কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা।